সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন টেবিল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। অপেক্ষা আজকের শিরোনাম। নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি একটি নির্বাচন অনুষ্ঠান হয়ে যাবার পরে বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। এবার অপেক্ষা ফলাফলের এবং কারা যাচ্ছেন, দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা, সেটি নিয়ে অপেক্ষা। অবশেষে গত ১.৫ বছর ধরে এই নির্বাচনটি অপেক্ষার পরে অনুষ্ঠিত হলো। সে বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। আমার ডান দিক থেকে আছেন তাহরিমা জান্নাত সুরভি, জুলাই যোদ্ধা। রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উপাচার্য, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং রয়েছেন জনাব রাশিদুজ্জামান, সাংবাদিক। আমন্ত্রণ আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে। ১.৫ বছর ধরে ঘুরে ফিরে করে যাওয়া একটা প্রশ্ন সম্ভবত প্রশ্নপত্র থেকে অবশেষে বাতিল হয়ে গেল। সেটি হচ্ছে নির্বাচন হবে কি। অবশেষে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সঙ্গে গণভোট, যেটিও খুব আলোচনার মধ্যে ছিল। প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। তাহরিমা জান্নাত সুরভি, আপনাকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। জুলাইয়ের এই যুদ্ধ, তারপরে ১.৫ বছর পরে আজকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আপনার চোখে কতটা স্বপ্নের শুরু হলো? আচ্ছা, প্রথমে এটা বলতে চাই যে এটা অবশ্যই আমাদের একটা সফলতা যে ২০২৬ সালে এসে আমাদের ১.৫ বছর পর যে আমরা যে আমাদের যে অর্জনটা, সেটা নির্বাচন কিন্তু ফলাফলের উপর ডিপেন্ড করে যেটা আমাদের কতটুকু সফলতা। কারণ এখন ইতিমধ্যে আমরা সবাই আজকে সারাদিন যা দেখলাম, যেভাবে ভোট দেওয়া হচ্ছে, বা অনেকেই ভোট দেওয়ার আগেই ওনারা কেন্দ্রে গিয়ে বের হয়ে বলতেছে যে আমাদের ভোট আগে আগে দেওয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কাপ চুরি হইতেছে বা ভোট নিয়ে বিভিন্ন ঝামেলা হইতেছে। এখন ফলাফলের উপর নির্ভর করে যে আমরা কতটুকু সফলতা আনতে পেরেছি আসলে এই নির্বাচনের মাধ্যমে। কিন্তু এই নির্বাচনটা যে আমাদের জন্যই বা আমাদের এই জুলাইয়ের মাধ্যমেই ঈদের মতো করে নির্বাচনটা সবাই পালন করতেছে, বা আমরা যেটা দেখছি, আপনারাও দেখেছেন যে বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে যে মানুষ ঈদের মতো করে আসলে বাড়িতে যাচ্ছে, বা মানে যে খুশিতে যে যেভাবে ভোট দিচ্ছে, আসলে এটা দেখার পরে একটা কথাই মনে হয় যে কোনো একটা দিক থেকে আমি হয়তো এই হাসিটার মানে জন্য এই হাসিটার কারণ হচ্ছে কারণ আমিও তো একজন ফ্রন্ট লাইনার ছিলাম জুলাই আন্দোলনে। তারপর যারা যারা ছিল আমার সাথে, যে সহযোদ্ধা ভাইরা, সবাই আসলে এই হাসিটার কারণ আমরা। কারণ আমাদের জন্য এই মানুষের তো মানে আমি কখনই আমার এত বছর ১৭ বছর জীবনে আমি কখনই মানুষকে নির্বাচন নিয়ে মানে এতটা আগ্রহী বা এতটা মানে স্বাচ্ছন্দ্য দেখিনি। আপনি তো ভোট দিয়েছেন? না, ভোটার হয়নি। আপনার ১৭ বছরের জীবন, তাহলে আপনি সামনের পরের নির্বাচনে দিতে পারবেন। জি, সেই আশাবাদ থাকলো। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছেও আমার একই প্রশ্ন। প্রধান উপদেষ্টার যেই মন্তব্য যে দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, আপনার চোখে আসলে কেমন হলো সেই শুরুটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন হিসাবে থাকবে। আমি মনে করি আজকের ইলেকশন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে গণতন্ত্র জয়ী হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। কোন দল সরকার গঠন করবে তার চেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার নির্বাচিত হবে, এটাই আমাদের বড় অর্জন। এখন বাংলাদেশের মানুষের যে প্রক্রিয়া এবার ভোটে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে, এবং যতগুলো বিদেশি সাংবাদিক এসেছে এবং বিভিন্ন সংস্থার যে ৩৯৪টা সংস্থার প্রতিনিধি যে এসেছে, তাদের বেশিরভাগই আমরা যেটা দেখলাম যে তারা নির্বাচনে সন্তুষ্ট। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন কমিশনের যিনি চিফ, উনি কিন্তু স্পষ্টত বলেছেন ইটস আ বিগ ডে ফর বাংলাদেশ ডেমোক্রেসি। সেই দিক থেকে আমরা মনে করি যে আমরা গণতন্ত্র এখানে জয়ী হয়েছে, বাংলাদেশ জয়ী হয়েছে। এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমরা বলবো যে চমৎকার একটা ইলেকশন হয়েছে, এবং বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করেছে তাকেই তারা ভোট দিয়েছে। ফলাফল কি আসুক সেটা অবশ্যই আমরা মেনে নিব, এবং আমি সবাইকে অনুরোধ করব গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে ইলেকশনের রেজাল্টটা মেনে নেবে, এটা আমার বিশ্বাস। গত ১.৫ বছর যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ছিল, হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিফল হয়েছে, অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি, তাহলে আমি মনে করি যে যে খারাপ অবস্থাতে এই সরকার হাল ধরেছিল, এবং আমাদের বৈশ্বিক যে
সামগ্রিক যে ফ্যাক্টরগুলো এখানে কাজ করেছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে কনস্পিরেসি যেভাবে হ্যাচিং করেছে তারা, আমি মনে করি যে ইউনূস স্যার এক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছে আমি মনে করি। এবং আগের সরকার আমরা হয়তো দেখেছি তারা বারবার বলেছে উন্নয়নের জোয়ার এনেছি, কিন্তু উন্নয়নের ভিতর যে মহা কারচুপি হয়েছে, চুরি হয়েছে, অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মোটামুটি সকল প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে অর্থনীতিটাকে প্রথমে স্থির করা, এরপরে অর্থনীতিকে উপরের দিকে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে না পারলেও একটা ইতিবাচক ট্রেন্ড কিন্তু তারা নিয়ে এসেছিল। কিন্তু তারপরেও সমালোচনা থাকবেই। এখন যাকে আপনি আনেন না কেন তার ক্ষেত্রেই বলবেন যে ইনি এক্ষেত্রে ভালো করে নাই, ও ক্ষেত্রে ভালো করে নাই, কিছু ক্ষেত্রে ভালো করেছে। সামগ্রিক বিবেচনা যদি আমরা করি, এই যে সুন্দরভাবে যে ইলেকশন অনুষ্ঠিত হলো, আমি মনে করি এই সরকারের যদি কিছু ব্যর্থতা থেকে থাকে, ডেফিনেটলি আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি মনে করি সেটার ক্ষেত্রে এই সফলতাটা একটা বিরাট সামগ্রিকভাবে সরকারের সফলতা হিসেবে আমি দেখি এবং এটা আমি বাংলাদেশের সফলতা হিসেবে দেখি। ইলেকশন না হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কনস্পিরেসি ছিল, দেশি বিদেশি বেশ কিছু পক্ষ তারা বলেছে যে কোনো অবস্থাতে ইলেকশন হবে না, হতে দিবে না। কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, ন্যাচারাল ফ্লো যেটা, যে মানে ন্যাচারাল ফ্লো বলতে মিন করছি যে গোটা জাতি কিন্তু ইলেকশনের পক্ষে ছিল, তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিল। সেই দিক থেকে আমি বিশ্বাস আগেও করেছি, এখনও করি এবং আমি আগেও বলেছি যে ইলেকশনকে প্রতিহত করা, ইলেকশনকে বানচাল করা কোনো ইভল ফোর্সেস এটা করতে পারবে না এবং আমার কথাই প্রতীয়মান হলো। এবং আমি মনে করি যে এখন আমাদের অপেক্ষা করতে হবে আরও হয়তো একদিন বা 2 দিন, বাট আমার বিশ্বাস সামগ্রিকভাবে যেভাবে ইলেকশনটা অনুষ্ঠিত হয়েছে এবং এই বাংলাদেশের ইতিহাসে প্রথম যে প্রায় 1 লক্ষ সামরিক বাহিনীর অর্থাৎ আর্মি নিয়োগ করা হয়েছে, প্লাস 9 লক্ষ বোধহয় আরও অন্যান্য ফোর্স তাদের ছিল, অক্সিলারি ফোর্সেস হিসেবে ছিল, সব মিলিয়ে যেভাবে চমৎকারভাবে ইলেকশনটা হয়েছে আমি মনে করি যেটা সামগ্রিকভাবে সাকসেসফুল। তবে কিছু দুর্ঘটনা ঘটেছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু যেখানে 42,600 বেশি যেখানে ভোট কেন্দ্র এবং যেখানে নানা মত, নানা কনস্পিরেসি আছে, সেই দিক থেকে এটা না হলে হয়তো আরও খুশি হতে পারতাম। কিন্তু সামগ্রিকভাবে আমি বলবো যে এই ইলেকশনটি নিরপেক্ষভাবে হয়েছে এবং এবার ইলেকশনের বেশ কিছু ডিমেনশনস আমরা দেখলাম। তার ভিতর বাংলাদেশের ইতিহাসে এবার দেখেন যে মহিলারা সারিবদ্ধভাবে যে তারা ইলেকশানে অংশগ্রহণ করতে পেরেছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম 2-1টা জায়গায় হয়েছে, সেটা নিয়ে আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তাদের যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন মহিলাদের, এটা একটা আমি মনে করি একটা ভালো দিক। এবং এবার আরেকটা দিক হলো যে প্রায় 15-16 বছর পর যে তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই, তারা খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোটটা দিতে পেরেছে। এবং একই সাথে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রে যে সমস্ত দুর্বৃত্তরা ইলেকশনকে ব্যাহত করার জন্য এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জিতানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল, সাথে সাথে কিন্তু তাদেরকে দমন করেছে এবং কঠিনভাবে তারা দমন করেছে, যেটা সত্যিকার অর্থে প্রশংসনীয়। আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের এখন ওয়েট করতে হবে যে কী রেজাল্ট আসে। তবে আমি অবশ্যই দেশবাসীর কাছে অবশ্যই দাবি রাখব যে সম্মিলিতভাবে যেহেতু ইলেকশনটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানের এই ইলেকশনের রেজাল্ট যেটাই হোক না কেন সবাই মেনে নেবে এবং সবাইকে রাখতে হবে সবার আগে বাংলাদেশ, এই বিষয়টা আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং বাংলাদেশের জনগণের স্বার্থ বিবেচনা করেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে এবং সকল ধর্ম বর্ণ মতের যে অ্যাকোমোডেশন, তাদের যে সেন্টিমেন্টগুলো, এটা ধারণ করেই যদি সরকার আগায় তাহলে সেই সরকার হবে খুব রেজিলিয়েন্ট, সাস্টেইনেবল অ্যান্ড ডিউরেবল। জি, ধন্যবাদ আপনাকে জনাব রাশেদুজ্জামান। স্বপ্ন আসলে কি ছিল মানুষের? একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন, সঙ্গে আর কি কি ছিল আসলে স্বপ্নের শুরু বলছেন প্রধান উপদেষ্টা, এবং আপনার চোখে কেমন হয়েছে আজকের নির্বাচন, কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সেটিকে আসলে ফলাফল ঘোষণা শেষ হবার আগে বলবার জায়গা আছে কিনা? দেখুন, নির্বাচনটা আজকের নির্বাচনটা যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়েছে। আমরা নির্বাচন বলতে যে গণতান্ত্রিক প্রসেস, নির্বাচন মানে নির্বাচন, সেটা ভুলে গিয়েছিলাম। আমরা নির্বাচন মানে ভাবতাম ডামি ইলেকশন হবে,
বিনা পরিণত ইলেকশন হবে এবং রাতের ভোট হবে। আমরা এই নির্বাচনের মাধ্যমে রাতের ভোট থেকে দিনের ভোটে উত্তরণ করলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এবং এই নির্বাচনে আমি দারুণভাবে বিস্মিত হয়েছি, নারী ভোটাররা যেভাবে, তরুণ তরুণীরা যেভাবে অংশ নিয়েছে এর আগে কখনো দেখা যায়নি। এবং জুলাই আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, যেটাকে আমরা আদর করে বিপ্লব বলি, সেই বিপ্লবের পরে দেশ যে একটা বাক বদলের সুযোগ পেয়েছে, এই নির্বাচনে আমরা সেটা লক্ষ্য করেছি। মানুষ দল বেঁধে ভোট দিতে গিয়েছে এবং হাসি মুখে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেছি, আমি যখন এর আগে তো সাংবাদিক হিসেবে দেখেছি, নির্বাচনে ভোট কেন্দ্রগুলো কুকুর বসে থাকতো, এবার কিন্তু কুকুর পাইনি, এবার মানুষ পেয়েছি। মানে এটা কিন্তু বাস্তবতা। আমরা এরকম ছবি ছেপেছি এবং নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে এরকম সুন্দর নির্বাচন, ভালো নির্বাচন আমি দেখিনি, আমি যতটুকু দেখেছি। দেখুন আজকে একজন লোক হয়তো বা নিহত হয়েছে, ওইটা বাদে, কারণ সাধারণত ভোটের দিন অনেক বেশি রক্তক্ষরণ হয়, ঝামেলা হয়, গঞ্জাম হয়, মারামারি হয়। এইবার কিন্তু সেটা হয়নি। এই ক্ষেত্রে আমাদের ডক্টর ইউনূস সরকার খুবই সফল, এবং সবচেয়ে সফল হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের। দেখুন সরকার চাইলেই কিন্তু ইচ্ছা করে নির্বাচনটা সুন্দর করতে পারে না, একা করতে পারে না, তার সেই সামর্থ্য নেই। যেহেতু সব দলই দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং কেউই অদায়িত্বশীল ভূমিকা পালন করেনি, যার কারণে নির্বাচনটা সুন্দর হয়েছে। এবং গণতান্ত্রিক উত্তরের যে সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি, এটা অসাধারণ। এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশকে, জাতিকে নিশ্চয়ই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। আমরা আর সেই অন্ধকার যুগে চলে যেতে চাই না, সেই কালো শাসন দেখতে চাই না। এরপরে যারা আসবে তারা নিশ্চয়ই খুব সুন্দর শাসন দিবেন এবং মানবিক মর্যাদার একটা শাসন দিবেন, মানুষকে মূল্যায়ন করবেন, নাগরিক হিসেবে ট্রিট করবেন, মানুষকে আর বিভক্ত করবেন না, আমরা এটা আশা করি। জি, ধন্যবাদ। তাহরিমা জান্নাত সুরভি, আপনাদের নতুন প্রজন্মের কাছে, রাজনীতিবিদদের কাছে আসলে কেমন আচরণ আপনারা আশা করেছিলেন? আমরা আরেকটু প্রবীণ, আমরা যেহেতু মধ্যবয়সে, আপনাদের চিন্তাটাকে শুনতে চাই যে আপনারা যেরকম চর্চা চেয়েছিলেন, নির্বাচনের যে পরিবেশ চেয়েছিলেন, যে আকাঙ্ক্ষা ছিল, সেটি কি পেয়েছেন রাজনীতিবিদদের বক্তব্যে, আচরণে এবং নির্বাচনী পরিবেশে? ব্যক্তিগত দিক থেকে পাইনি বলতে গেলে, কারণ আমি ভেবেছিলাম নির্বাচনটা এমনভাবে নিখুঁতভাবে হবে, কারণ যেহেতু ইন্টারিম সরকার আমাদেরকে মানে কিছুই দিতে পারেনি। ইন্টারিম সরকার, যদি আমরাই ইন্টারিম সরকারকে মানে ক্ষমতায় বসাইছি বা আমরাই হচ্ছে মানে এই সরকারটাকে আনছি আমাদের এই জুলাই অভ্যুত্থানের পর এনেছি, কিন্তু এই অভ্যুত্থান আমাদেরকে কিছুই দিতে পারেনি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হাদি হত্যার বিচার, যেখানে আমি আমার শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাকে যমুনার সামনে মার খেতে হয়। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিলাম। তো সেই আমার ভাইয়ের বিচার যেখানে ইন্টারিম সরকার করতে পারে নাই, সেখানে নির্বাচন বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আপনারা কি কোনো আশার সুরও পাচ্ছেন না যে বিচার নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবে? আপনার প্রশ্নের একটা উত্তর দিই। আজকে হাদি ভাই মারা গেছে 61 দিন আজকে নিয়ে। তো উনি যদি বুঝতাম যে হ্যাঁ বিচার প্রক্রিয়াটা অনেক বড় একটা বিষয়, যে অনেক প্রসেসিংয়ের ব্যাপার, চার্জশিট দিবে, সেখান থেকে আমি এত কিছু বুঝি না, কিন্তু যতটুকু বুঝি যে আমার ভাইকে দিনে দুপুরে রাস্তার ভিতরে গুলি করে একজন চলে গিয়ে সেখানে আমাদেরকে বলা হইলো কি সে ইন্ডিয়া পালায় গেছে। 24 ঘন্টার ভিতরে একজন খুনি ইন্ডিয়া পালায় গেছে, ঠিক আছে? তো এই ইন্টারিম সরকারের কাছে আমরা এই জবাব কখনই আশা করিনি, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারিম সরকার যেখানে আমার ভাইয়ের নিরাপত্তা নেই, সেখানে আমার বোনের নিরাপত্তা আছে কোনো? আজকে কালকে আমাকেও হয়তো বা রাস্তা থেকে মেরে ফেলে রাখতে পারে, বা আমার বিচারের জন্য হয়তো আমার ভাই গেলে তাকে ওইভাবে যমুনার সামনে আপনারা দেখেছেন। সেক্ষেত্রে সরকারের প্রতি আপনারা যদি বলছেন আপনারা নিয়োগ করেছেন, আপনাদের সঙ্গে দূরত্বটা কখন থেকে তৈরি হলো? এবং এই যে একটা সুষ্ঠু মানে নির্বাচন অনুষ্ঠিত হলো, মোটামুটি সবার কাছ থেকে সন্তোষজনক মন্তব্য পাচ্ছি, সরকারকে আপনারা কত নাম্বার দিবেন তাদের শেষ সময়ে এসে 100-তে? আমি 100-তে 60% দিব, বাকি 40%। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। দর্শক, আমরা একটু যাচ্ছি আমাদের প্রতিনিধি জনাব রকিব মানিকের কাছে। তিনি আছেন নির্বাচন কমিশন সচিবালয়ে। আমরা তার কাছ থেকে একটু সর্বশেষ পরিস্থিতিটা জানি, নির্বাচন কমিশন সচিবালয়ে কি চলছে। মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? মানিক, শুনতে পাচ্ছি। জি, কি অবস্থা সেখানে নির্বাচন কমিশন সচিবালয়ে দেখছেন, এবং আসলে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে, আপনি কি জানতে পেরেছেন শেষ? আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি, তবে আমরা যতটুকু পরিমাণ সবশেষ খবর পেয়েছি নির্বাচন কমিশনের যে সচিব তার কাছ থেকে, তারা
ধারণা করছে যে এখানে 55 থেকে 60% মতো ভোট কাস্ট হবে। আর দুপুর 2টা পর্যন্ত এখানে কাস্ট হয়েছিল 49%, সেটি তারা আনুষ্ঠানিকভাবেই বলেছিল। আর এটা 55 থেকে 60-এর ভিতরে থাকবে, শতাংশ ভোট কাস্ট হতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর সেটি আরও বিস্তারিতভাবে আমাদেরকে তুলে ধরা হবে। তবে নির্বাচন কমিশন এখানে যে ভোট গণনার কাজ চলছে, সেই গণনার কাজ আজ থেকে এখনও সারা দেশ থেকে কোনো বেসরকারিভাবে ফলাফল এখনও আসেনি। তারা মনিটরিং যে সেল রয়েছে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ, সেই কক্ষ থেকে তারা নির্বাচন যে ভোট গণনার কাজ চলছে, যে 2টি ব্যালটের কাজ চলছে, সেটি তারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে। কারণ নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরা থেকে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং প্রধান নির্বাচন কমিশন কার্যালয় এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো, ম্যাক্সিমাম কেন্দ্রের মধ্যেই তারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেছে। সেই সিসি ক্যামেরার মাধ্যম দিয়েই এখানে নিয়ন্ত্রণ করছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা কেন্দ্রের যে প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফল তারা এখানে পাঠানোর জন্য, এবং সেখান থেকে তারা সরাসরিভাবেই এখানে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনেই তুলে ধরা হবে, সরাসরি প্রকাশ করা হবে। এর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফল কেন্দ্র করা হয়েছে, সেই ফলাফল কেন্দ্রে এখানে আন্তর্জাতিক মিডিয়া রয়েছে, পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম তো রয়েছেই, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও রয়েছে, তারাও এখানে উপস্থিত রয়েছে। তাদের এর সম্মুখে সে ফলাফল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপকভাবেই প্রস্তুতি নিয়েছে যে এই ফলাফল কোনোভাবে বিলম্ব না করে সরাসরি যখন যেটা আসবে সেটাকে সরাসরি জাতির সামনে তুলে ধরা হবে এখান থেকে, এই কেন্দ্র ফলাফল কেন্দ্র থেকে। এছাড়াও যদি নির্বাচন কমিশনের, আমি এখন বর্তমান অবস্থাটা বলি, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের যে অবস্থা ছিল তার থেকে বর্তমানে আরও কর্মচাঞ্চল্যতা নির্বাচন কমিশনের বেশি ফিরেছে। এখন চারদিকে নির্বাচন কমিশনে একটু মানুষের উপস্থিতি বেড়েছে, গণমাধ্যমের উপস্থিতি বেড়েছে। মানুষ বলতে গণমাধ্যমের উপস্থিতি বেড়েছে, পর্যবেক্ষকদের উপস্থিতি বেড়েছে, এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদের উপস্থিতি রয়েছে, এবং একটি তোড়জোড় শুরু হয়েছে, এবং সেটি ননস্টপভাবেই দিন রাত কাজ করে তারা ফলাফল শেষ করেই এখান থেকে শেষ করবে বলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। কিছুক্ষণ পর নির্বাচন কমিশনের যে সচিব, তিনিও আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এই নির্বাচনে। তবে প্রধান যে নির্বাচন কমিশনার আছে তিনি জানিয়েছেন যে গত নির্বাচন এবং আগের যে নির্বাচন হয়েছে বাংলাদেশের, সেই নির্বাচন থেকে এবারের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেই ঘটনাগুলো তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা অনেকগুলো নিয়েছে, এবং যেগুলো কিছু অভিযোগ জমা পড়েছে সেগুলোর তারা ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে, এবং জাতি এই নির্বাচন মনে রাখবে বলেও আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের। ধন্যবাদ মানিক আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছবে। আমরা ফলাফলের অপেক্ষায় আছি। আমাদের প্রতিনিধির সঙ্গেও কথা হচ্ছিল, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছবে, এটা আমরা আসলে কখন নিশ্চিত হতে পারবো? ভবিষ্যতে 5 বছর পর পর এই অংশগ্রহণমূলক নির্বাচনের চর্চাটি কি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, নাকি ঐতিহ্যগতভাবেই ক্ষমতা হস্তান্তরের সময় আসলেই পরিস্থিতি পাল্টে যাবে? এই পরিবর্তন কি হয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমত, গণতন্ত্রের যে শুরুটা সেটা আমরা করতে পেরেছি। ইলেকশনটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, ইলেকশনের রেজাল্টটা সুন্দরভাবে প্রকাশিত হবে, দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলগুলো এটা মেনে নেবে। এরপর সরকার যেই গঠন করুক, মেনে নেবার আশা কি আপনি করছেন যে আমরা মেনে নেবার সরকার দেখতে পাবো? যেখানে বাংলাদেশের আপামর জনতা, যদি আমরা ধরে নিই 55 to 60% জনগণ ভোট দিয়েছে, এবং সেখানে একটা বড় পার্টি যে কথাই বলেন না সরকারি তরফ থেকে সেই ঘোষণা আসেনি, আসবে আমরা তারপরেও যেটা আমরা অনুমান করতে পেরেছি, ধরে নেন 50%, সেটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বড় টার্ন আউট। আমি যেটা মনে করি 50 ভাগ যদি উপস্থিতি হয়, আপনি তাতে কি সন্তোষজনক উপস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলবেন তাকে? একটা পার্টি তো আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে, কিন্তু বর্জন করার পর যে পরিমাণ তাদের যে স্ট্যাটিস্টিক্সটা যদি ঠিক থাকতো তাহলে এটা 30-40% হতে পারতো, কিন্তু সেখানে যদি 50%ও আসে, কারণ জেনারেলি বাংলাদেশের ইতিহাসে যতগুলো ইলেকশন হয়েছে আপনি দেখবেন 50-55% এমনই হয়েছে। ইভেন যে সমস্ত ম্যানিপুলেটেড ইলেকশন ছিল সেখানেও কিন্তু টার্ন আউট কিন্তু 50-60 এর মধ্যেই ছিল, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা বলে থাকি যে সে লাইক 60% কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ফেলতে পারি। তো সেই দিক থেকে বাংলাদেশের যদি 55%ও যদি হয়ে থাকে, আমি মনে করি এটা মোর দ্যান স্ট্যান্ডার্ড এই প্রেক্ষাপটে, নাম্বার 1। এরপর আসেন, এই ইলেকশনে যেহেতু কোনো বড় ধরনের কোনো কারচুপি ঘটনা ঘটেনি, এবং বিদেশি পর্যবেক্ষক, বিদেশি সাংবাদিক
ইভেন আমাদের দেশীয় সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা মোটামুটি কিন্তু একইভাবে তারা কথাগুলো বলেছে এবং তাদের অবজারভেশন প্রতিবেদন কিন্তু একই রকম। এই ইলেকশন রেজাল্টের পর যদি কোনো পক্ষ মনে করে যে ইলেকশন এখন ঠিক হয়নি, এখানে ম্যানিপুলেশন করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ওই পার্টি মানলেও বাংলাদেশের জনগণ কিন্তু এটা কখনো মেনে নেবে না। এবং সেই দিক থেকে আমি মনে করি গণতন্ত্রের পুনর্যাত্রাটি অন্তত সুন্দরভাবে শুরু হলো, এটুকু আমরা বলতে পারি। এখন গন্তব্যস্থলে পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। কারণ বাংলাদেশের যে জনগণের মানসিকতা তার কতটুকু পরিবর্তন হয়েছে, খুব বেশি পরিবর্তন হয়েছে আমি কিন্তু মনে করি না। কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু বড় মাপের পরিবর্তন ঘটেছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তাই যদি হতো তাহলে 54 বছর পর আজকে বাংলাদেশ ইউরোপিয়ান হওয়ার কথা, আমেরিকান হওয়ার কথা ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, কিন্তু আজকে আমরা এখানে বসে আছি কেন? আমরা দুর্নীতিতে 4-5 বার চ্যাম্পিয়ন হলাম কেন? এটা কি আপনি জনগণের কথা বলছেন? জনগণের দোষ নাকি যারা জনগণের নীতি নির্ধারকের আসনে বসেছে বারে বারে এটা সমস্যা? উভয় পক্ষকে আমি দায়ী করব। কারণ হচ্ছে একজন হচ্ছে কিং আর জনগণ হচ্ছে কিং মেকার। জনগণ তো বারবার প্রতিবাদ জানিয়েছে, আমরা 90 প্রতিবাদ পেয়েছি, আমরা 24 প্রতিবাদ পেলাম। আমি আপনাকে বলি, জি, আমরা যেটা দেখেছি ওই ব্যক্তিকে জনগণ ভোট দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যক্তিকে ভোট দিলে তার পার্সোনাল স্বার্থটা সুরক্ষিত থাকে। আপনি দেখবেন খুব সৎ, শিক্ষিত, নামি দামি, ভিশনারি, তাকে আপনি চেয়ারম্যান ইলেকশনে দাঁড় করান, জনগণ দেখবেন তার কাছে যাবে না। সুতরাং আজকে যে আমরা কারাপ্ট নেতাগুলো পেয়েছি, যাদের দুর্নীতি, যাদের অপকর্ম ইতিহাস ভরা, শুধু কি আপনি তাদেরকে দায়ী করবেন? আজকে জনগণ যদি তাদেরকে নির্বাচিত না করত তাহলে কি তারা নেতা হতে পারত? এবং বাংলাদেশের যে কালচার যেভাবে আমরা মানে উৎপাদন করেছি বা তৈরি করেছি, কালচার সৃষ্টি করেছি, সেখানে কিন্তু সেটা যদি আপনি দেখেন তাহলে জনগণ কিন্তু তার দায়ভার কখনো এড়াতে পারবে না। তবে ইকুয়ালি ট্রু যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা যদি সত্যিকার অর্থে সদিচ্ছা তাদের থাকতো এবং দেশের ভিতর সুশাসন যদি প্রতিষ্ঠা করার যদি আন্তরিক প্রচেষ্টা তাদের থাকতো তাহলে কিন্তু অবশ্যই কিছুটা হলেও অন্তত পরিবর্তন করতে পারত। এখন আমি যেটা বলছি যে গন্তব্যে পৌঁছাতে পারবে কি পারবে না সেটা নির্ভর করবে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলো কিভাবে বিহেভ করে, জনগণ কিভাবে এটাকে মেনে নেয় এবং আন্তর্জাতিকভাবে যে ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসিটা কিভাবে তারা ম্যানুভিয়ার করতে পেরেছে তার উপরে নির্ভর করবে এই সফলতা অথবা ব্যর্থতা। বাট আমাদেরকে এটুকু আমরা বলতে পারি হোপফুল যে এখন শুরুটা অন্তত ভালো হলো। আগামী দিনগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে যে সমস্ত স্টেক হোল্ডারগুলো এটার ব্যাপারে কী ধরনের প্রতিক্রিয়া তারা করে সেটা আমাদের জন্য অপেক্ষা করতে হবে। জি, ধন্যবাদ জনাব রাশিদুজ্জামান। আমরা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের কথা থেকে জনগণের উপরে একটা দায়িত্ব জনগণের উপর সেটি মন্তব্য পেলাম। আপনার কাছে মনে হয় জনগণের দায় কতটা? দেশে যে দুর্নীতি হয় বা স্বৈরাচারকে দেখতে পেয়েছি আমরা নানা সময়ে সেটি, এবং সেই সঙ্গে 5 বছর পর পর কি আমরা এই গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো? ভবিষ্যতের জন্য কি আবার আন্দোলন করতে হবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। স্যার একটা কথা বলেছেন, জনগণ হচ্ছে কিং মেকার। এটাই হচ্ছে নিয়ম, এটাই হওয়ার কথা। কিন্তু গত 17 বছর যদি দেখি আমরা, জনগণ কিং মেকার ছিল না। জনগণ এই দেশে দাস ছিল, কিং ছিল একজন, শেখ হাসিনা, এবং তিনি দেশটাকে লুট করেছেন, মাফিয়াতন্ত্র কাম করেছেন, জাস্ট গুটি কয়েক লোকের মধ্যে সম্পদকে বন্টন করেছেন, চুরি করার সুযোগ দিয়েছেন, এবং অল আর প্রাইম মিনিস্টার ম্যান তারা $234 বিলিয়ন বাংলাদেশে পাচার করে নিয়েছেন এবং 5ই আগস্টের আগে এবং পরে তার টপ কমান্ডারদেরকে নিয়ে পালিয়ে গিয়েছেন। মানে গত 3টে ইলেকশন যখন গুম করেছেন শেখ হাসিনা, তখন কিন্তু জনগণ কিং মেকার ছিল না। এই জনগণ যাতে কিং মেকার হতে পারে সেই জন্যই জুলাইয়ে যে অভ্যুত্থানটা শুরু হলো, কিছু অরাজনীতি মানে ওই কোনো দলের ছিল না, তারা ক্যাম্পাসে ওরা রাজনীতি করতো, আমরা জানি, নাহিদ হাসনাদেরকে আমরা চিনি, কিন্তু তাদের নেতৃত্ব মানুষ মেনে নিয়েছে এবং মেনে নিয়ে মানুষ এই স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে। এবং এইবার শুরু হয়েছে জনগণ এবার কিংকে, তার নেতাকে নির্বাচন করার সুযোগ পেয়েছে। তবে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, জুলাই যে পরিবর্তনটা তৈরি করেছে মানুষের মনোজগতে, এইবার নির্বাচিত হয়ে যদি কোনো সরকার সেই পুরনো ট্র্যাকে ট্রেন চালাতে চায়, মানে আগের মতো করে যদি রাষ্ট্র চালাতে চায়, দেশ চালাতে চায়, অর্থনৈতিক অবস্থা যদি এরকম করতে চায়, তাহলে কিন্তু সে টিকতে পারবে না। এই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছিল, আমিও জুলাই রাস্তায় ছিলাম, আমি দেখেছি তারা কিন্তু ঘরে ফিরে যায়নি।
সেটা আমরা দেখেছি হাদি যখন শহীদ হলো তখন তাদেরকে দেখেছি, এবং তারা অবশ্যই প্রতিবাদ করবে। বাংলাদেশের মানুষ যখন একটা প্রতিবাদ করা শিখে গিয়েছে তখন তাদেরকে দমিয়ে রাখা যাবে না বা ঘরে রাখা যাবে না, কোনো বরাবরই অন্যায় করা যাবে না। মানুষ এবং প্রতিবাদী। এইবার হ্যাঁ বরাবরই প্রতিবাদ, যখন বাংলাদেশের মানুষ খুব বেশি দেওয়ালে পিঠ থেকে যায় তখন প্রতিবাদ করে। যেমন 1971 সালে আপনি দেখেছেন যে মাত্র 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন করে ফেলেছে। বাংলাদেশে আমরা সব ক্ষেত্রে এরকম করি। এইবারও যখন শেখ হাসিনার শাসনটা চলছিল তখন আর নেওয়া যাচ্ছিল না, সেই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে সবাই নেমেছিল, সবাই নামছে এবং তাকে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে যেই সরকারটা আসবে, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র যদি হয় তাহলে যেটা হবে, জুলাইয়ের যে স্পিডগুলো আছে, যেমন বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এর আগে আমাদের যে বিচারপতি ছিলেন তিনি বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন, আমি হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ। তার জন্য কি গণভোটে হ্যাঁ পাস হওয়াটা জরুরি? হ্যাঁ পাস তো হওয়া জরুরি, আমি বিশ্বাস করি হ্যাঁ পাস হবে। ধরুন দুদকের যিনি চেয়ারম্যান হচ্ছিলেন, দুদকের যিনি প্রধান হচ্ছিলেন, তিনি হচ্ছেন একজন দলীয় ব্যক্তি। তার কাজ হচ্ছে বিরোধী পক্ষকে দমন করা, আইন দুদকের মাধ্যমে দুর্নীতির দোহাই দিয়ে তাকে কারাগারে ভরা, তাকে মৌলিক অধিকার না দেওয়া, আর সরকারি দল সমানে দুর্নীতি করবে তাদেরকে না ধরা। এই যে জুলাই এই যে সংস্কারগুলো হচ্ছে, যখন একজন স্বাধীন ব্যক্তি, যখন নিরপেক্ষ ব্যক্তি, যখন একজন ভালো মানুষ যখন দুদকে বসবে তখন কিন্তু সরকারি যেসব লোকজন থাকবে, দুর্নীতি করে কিন্তু মূলত সরকারে যারা থাকে, সরকারি পৃষ্ঠপোষকের দুর্নীতি হয়, তখন আটকে দিবে দুদক যদি ঠিক থাকে। পিএসসির প্রধান যদি একজন প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণ খুব জরুরি। প্রতিষ্ঠানগুলোতে যদি গণতান্ত্রিক না হয়, যদি প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, প্রতিষ্ঠানগুলো যখন মরে যায় তখন সব কিছু শেষ হয়ে যায়। গণতন্ত্র শুধু এই ভোটের দিন আমরা ভোট দিলাম, সুন্দর ভোট আয়োজন করে গেল ডক্টর ইউনূস সরকার, এটাই গণতন্ত্র না। এটা হচ্ছে গণতন্ত্রের যাত্রা। এখান থেকে গণতন্ত্র কে কতটুকু এগিয়ে নিতে পারবে। বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতি যদি ওই আগের মতো যদি রাজনীতি চালু হয় রাজনৈতিক সরকার যাওয়ার পরে, তাহলে কিন্তু বাংলাদেশ ওই গণতান্ত্রিক পথে গেল না। যার যেটা দায়িত্ব সে যেন সেটা সুন্দরভাবে স্মুথলি করতে পারে, তাহলেই গণতন্ত্র ঠিকমতো থাকবে। আর যদি গণতন্ত্র কেউ যদি খুব বেশি অগণতান্ত্রিক হয়ে যায়, যদি অপশাসন দেয়, দুঃশাসন দেয়, আমাদের তরুণ প্রজন্মের সাথে সবাই আছে, তারা আবার মাঠে নামবে এবং আবার তাদেরকে পালিয়ে যেতে হবে। এটা মনে রাখতে হবে সবাইকে। জি, ভোটার অংশগ্রহণ সংক্রান্ত যে তথ্য আমরা পেয়েছি, আমাদের প্রতিনিধি বলছিলেন অনুমান করা হচ্ছে সেটি 60% কিংবা বেশিও হতে পারে, যদিও সরকারি ঘোষণায় 47.91 পর্যন্ত আমরা পেয়েছি। এই যে অংশগ্রহণ, সেটিকে আপনি কতটা অংশগ্রহণমূলক মনে করছেন? মানুষ কতটা গিয়েছে ভোট কেন্দ্রে? এখন আমরা সবাই জানি যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে, ইন্ডিয়াতে পালিয়ে গেছে। এখন তারা বলেছে ভোট বর্জন করতে, বাট আপনি যে নিউজটা শুনেছেন সেটা হচ্ছে 2টা বা 3টার দিকে 47%। জি, ওটা ছিল 2টা পর্যন্ত, বেলা 2টা 2টা পর্যন্ত ছিল। এরপরে 4:30 পর্যন্ত ভোট হয়েছে। সব মিলে হয়তো বা 55% যদি ভোট হয়, এটা মোর দ্যান এনাফ। নির্বাচন কমিশনের টার্গেট ছিল 55 অন্তত। আমার মনে হয় আমি যে কয়টা কেন্দ্রে ঘুরেছি, দেখেছি, এরকম ভোট কাস্ট হবে, মানুষজন ভোট দিতে গিয়েছে খুবই স্বতঃস্ফূর্তভাবে। এটা অনেক ভালো, এটা খারাপ না। আর আগে যেরকম বলা হতো যে 55 ভোট পড়লে 45 লোক তাহলে ভোট দিতে যায়নি, সেটির কারণগুলো কি কি? একটু তো আপনি বলছেন যে বিগত সরকারের সমর্থক গোষ্ঠী, এটা তো আসলে কখনোই 100% মানুষ ভোট দিবে না। মোট ভোটারে অনেক মানুষ বাইরে, দেশের বাইরে আছে, তারা ঠিকমতো রেজিস্ট্রেশন করতে পারে, তারা ভোট দিতে, তারাও তো ভোটার। যখন একটা ইলেকশন হয় তখন আসলে 60% ভোট হলে, যেহেতু আওয়ামী লীগ নাই, আগে যেমন আওয়ামী লীগকে বলা হতো যে আওয়ামী লীগের 30% সাপোর্টার আছে, কোর্ট সাপোর্টার আছে, এর একটা মানে গুজব, একটা আজগুবি কথা বলা হতো। মোটেই তাদের 30% সাপোর্টার ছিল না। যদি থাকতো তাহলে 5 আগস্ট তাদের পালিয়ে যেতে হতো না। আওয়ামী লীগের সাপোর্টার আছে হয়তো বা 5% বা 10% আছে তাদের, ওরা অনেকেই আসেনি। সেই হিসাবে যে নির্বাচনটা হলো, এইটা অনেক বেশি অংশগ্রহণ হয়েছে। এবং আওয়ামী লীগের যে প্রধান দোসর ছিল জাতীয় পার্টি, তারাও কিন্তু অংশ নিয়েছে। এটা কিন্তু এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য খুব ভালো হয়েছে। এখন আপনি যদি বলেন ইউরোপে কি নাজি পার্টিকে নির্বাচন করতে দিবেন, মুসলিম পার্টিকে নির্বাচন করতে দেবেন? এটা মাফিয়া গোষ্ঠী। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না, তারা তো রাজনীতি করেনি, তারা সন্ত্রাস করেছে, তারা লুট করেছে। এখন তাদেরকে কি আবার আমরা গণতান্ত্রিক পথে আনবো? যারা গণতন্ত্র বিশ্বাসই করে না, তারা বাকশাল 2.0 কায়েম করেছিলেন। জি, কিন্তু তাদের সমর্থকদের মধ্যে একটা বোধোদয়, তাদের পরিবর্তন, সেটি নিশ্চয়ই
মূলধারার জন্য সেটি নিশ্চয়ই শুভ হবে, ইতিবাচক হবে। ধন্যবাদ আপনাকে। Thank you. তাহরিমা জান্নাত সুরভি, আপনার কাছে কতটা অংশগ্রহণমূলক মনে হলো এবারে নির্বাচন? এবারের নির্বাচন তো আমি প্রথমেই বললাম যে মানুষ যেভাবে ঈদের মতো উদযাপন করছে, আমরা আপনারা মানে নেটে একটা ছবি খুবই ভাইরাল যে ঈদের মতো করে আমরা 11 তারিখ রাত্রেবেলা মেয়েরা মেহেদি দিতেছে চান্নাতের মতো। তো তরুণ প্রজন্মের জন্য এই ভোটটা ছিল মানে অন্যরকম একটা ঈদের মতো, যে আগের মতো কেন্দ্রে যাওয়ার পর শুনতে হচ্ছে না যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, শুনতে হচ্ছে না। তো বিষয়টা আসলে সবাই, আমি আগেও বলেছি এখনও বলতেছি, সবাই ঈদের মতো করে উদযাপন করছে। ওই ঈদের মতো করে উদযাপন করার মাঝে দিয়ে যে হাসিটা বা যে আনন্দটা দেখতে পাচ্ছি, সেখানে কোনো না কোনো জায়গা থেকে মনে হয় যে হাসির কারণটা আমি, বা হাসির কারণটা আমরা। কারণ 2026 সালে কখনোই নির্বাচন হওয়ার কথা ছিল না, তো আবার এত সুষ্ঠুভাবে। যদিও এর থেকে সুষ্ঠু হতে পারতো যদি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি অতটুকু মানে ক্ষমতা নিয়ে বা সংস্কার করে সেই নির্বাচনটা করতে পারতো। কিন্তু ইন্টারিমের সবচেয়ে বড়, আমি আগেও বলেছি এখনও বলতেছি, শেষ হওয়া পর্যন্ত বলবো প্রোগ্রাম, যে ইন্টারিমের সবচেয়ে, যেখানে একজন সংসদ প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না এই ইন্টারিম গভর্নমেন্ট, বা মানে নিরাপত্তা নাই একজন সংসদ, সেখানে বাকি 299 সংসদ প্রার্থীকে কিভাবে নিরাপত্তা দিবে বাংলাদেশ? আজকে আমার ভাই যেখানে নিরাপদ নয়, সেখানে আমি যে কালকে এভাবে মারা যাবো না, আপনি কালকে মারা যাবেন না, বা আমার বোন কালকে মারা যাবেন না, তার কোনো মানে কি বাংলাদেশ দিতে পারবে আমাদেরকে? আমি বলবো, আগেও বলেছি, এখনো বলবো যে ইন্টারিমের সবচেয়ে বড় ব্যর্থতা, বা ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের হাদি হত্যার বিচার উনি করতে পারে নাই। এমনকি আমরা যেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম, কয়েকদিন আগেরই কথা, এটা এক সপ্তাহ আগের কথা, যেখানে আমরা শান্তিপূর্ণভাবে আমার ভাইয়ের শুধুমাত্র যাতে ওনারা যে চার্জশিট দিছে আমাদেরকে, বা আমরা ওনাদের যেই মানে এটা দেখছি ওটা আমাদের পছন্দ হয় না, আমরা বলছি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য জাতিসংঘের কাছে একটা চিঠি লেখার জন্য। আমাদের দাবি কিন্তু অত বেশি ছিল না। সেখানে ওরা কি করলো, জাবের ভাই জুম্মা আপুদের আটকায়া আমাদের হাদি ভাইয়ের আপনাদের দাবি তো রয়ে গিয়েছে, এখন আপনাদের পরিকল্পনা কি? সামনে নির্বাচিত যেই সরকারি আসুক, জি জি অবশ্যই অবশ্যই, আপনারা হ্যাঁ, এখানে আমাদেরকে পরিকল্পনা করছেন। এখানে আমাদেরকে একটা দোষ দেওয়া হয়েছে যে আমরা নাকি নির্বাচন বানচালের জন্য মানে এরকম করতেছিলাম, বা এরকম আমাদের হাদি হত্যার বিচারের জন্য এত উঠে পড়ে লাগছে নির্বাচন বানচালের জন্য। আমার ভাইও তো একজন প্রার্থী ছিলেন, তাই না? তিনি তো ওদের আগ্রহে অপেক্ষা করতেছিলেন যে কবে 12 তারিখ আসবে, কবে। কিন্তু আজকে আমার ভাই জিতে গেছে, হাদি ভাইকে আমি বলবো আমার শহীদ হাদি ভাই আজকে জিতে গেছে। সবাই আপনি বলছেন যে নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আপনাদের না, আমাদের উদ্দেশ্য ছিল না, বরং আমরা প্রত্যেকটা জায়গায় বলতেছিলাম যে আমাদের ভাই একজন প্রার্থী ছিলেন, নির্বাচন বানচালের আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমাদের কথা হচ্ছে যে আমাদের জাতিসংঘের কাছে ডক্টর ইউনূস সরকার যাওয়ার আগে উনি একটা চিঠি লিখুক আমার ভাইয়ের যে হত্যাটা, সেটা সুষ্ঠু বিচারের জন্য। ওনার কাছেই চাইছেন নাকি সামনে নির্বাচিত যে সরকার? ওনার কাছে আমরা কোনো রকম কোনো পাইনি। উনি আমাদেরকে দেখেন, উনি কিন্তু লাস্টে জাতিসংঘের কাছে চিঠিটা লিখলেনি। হ্যাঁ, তাহলে কেন সেদিন আমাদেরকে যে আমরা যে এত শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম যমুনার সামনে, আমাদের কিন্তু যখন জাবের ভাই শুক্রবার দিন নামাজ পড়তে আসলেন, জুম্মার পরে আমাদের কি ছিল যে যদি আমাদের জুম্মার পর পর্যন্ত আমরা কোনো রকম কোনো মানে অ্যান্সার না পাই, ডক্টর ইউনূস সরকার থেকে যদি কোনো অ্যান্সার না পাই, তাহলে আমরা মুভ করব যমুনা। আশা করছেন যে নির্বাচিত সরকার আপনাদের এই দাবিগুলো সঠিকভাবে পূরণ করবে, যে ইনশাআল্লাহ। এই যাতে যদি নির্বাচিত সরকার এসে তার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে হাদি হত্যার বিচার করা। জি, ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, কেমন ছিল আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন কতটা সক্ষমতার সঙ্গে কাজ করলো? গুণগত কি পরিবর্তন হলো নির্বাচন অনুষ্ঠানে? ধন্যবাদ। প্রথমত যে আমরা যে বিভিন্ন চিত্রগুলো দেখেছি বিভিন্ন গণমাধ্যমগুলোতে, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক তথ্য আসে যেগুলো ফেক, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনে ভরা। তবে এটাও ঠিক, অনেক তথ্য সঠিক থাকে, সেটাও ঠিক। তো গণমাধ্যমে আমরা যেটা দেখলাম, মোটামুটি সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ এই ইলেকশনে সন্তোষ প্রকাশ করেছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু তাৎক্ষণিকভাবেই বিশেষ করে সেনাবাহিনী যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছে এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে, ডেফিনেটলি সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীতে যারা লিপ্ত ছিল তারা এর কৃতিত্বের দাবিদার। এবং আজকের ইলেকশন থেকে আমার মনে হয় যে সরকার যদি সত্যিকার অর্থে চায় এবং দেশের বড় দলগুলো যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়, তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশের কথাই আমরা বলছি, যে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া সম্ভব।
এবং এটা আমি মনে করি একটা এক্সাম্পলারি একটা কেস হিসাবে আমাদের ইতিহাসে মানে লিখিত থাকবে। সেই দিক থেকে আমি মনে করি যে অবশ্যই তারা প্রশংসার দাবিদার, কৃতিত্বের দাবিদার। জি, বড় দলগুলোর এই মুহূর্তে আন্তরিক হওয়ার জরুরি আপনি বলছেন। জনাব রাশিদুজ্জামান, দুটি মন্তব্য যদি দেখি আমরা, সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশা 11 দলীয় ঐক্যের এবং নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি মন্তব্য করেছেন জনাব মাহাদি আমিন। জনাব রাশিদুজ্জামান, বিরতির আগে বলেছিলাম আমাদের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দলই বেশ আশাবাদী তাদের জয়ী হওয়ার বিষয়ে। 11 দলীয় জোট বলছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা নির্বাচিত হবে, সেই আশা করছে। মাহাদি আমিন বিএনপির পক্ষে বলছে নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি। এই যখন দুই দলের অবস্থা, সেটি নিশ্চয়ই ভালো, প্রত্যেকের বিষয়ে আশাবাদী, কিন্তু যদি ফলাফল একজনের দিকে যায় তখন কি কোনো সংঘাত, সংঘর্ষ কিংবা নির্বাচন বর্জন, বয়কটের সম্ভাবনা আছে, নাকি মেনে নেবে সবাই সুন্দর করে? প্রথম দিকে আমাদের দেশে কালচার হচ্ছে প্রথম দিকে পরাজয়টাকে মেনে নিতে চায় না। দেখুন, এই নির্বাচনটা কিন্তু 18 মাসে আমাদের রাজনৈতিক দলগুলি কি করেছে, তাদের কর্ম, তাদের কাজ, তাদের ভিশন, তাদের মিশন সব কিছু দেখে মানুষজন মূল্যায়ন করেছে। আজকে হচ্ছে আমি যদি বলি এটা দেনা আদায়ের দিন। এই যে 18 মাস আপনারা যা করেছেন সেটার দেনা আজকে মানুষ পরিশোধ করেছে তাদের জন্য। এখন দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে নির্বাচন হবে, কে জয়ী হবে সেটা কেউ বলতে পারবে না, আগাম প্রেডিক্ট করতে পারবে না। আপনি এর আগে আমেরিকার কিছু নির্বাচন হলো, দেখলেন ট্রাম্প যে জিতে যাবে এটা কেউ ধারণাই করেনি, অথচ সে জিতে গেছে। এখন সুতরাং এই অবস্থায় যেহেতু আগাম বলার সুযোগ নেই, গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য এটা, সেইটা এইবার নির্বাচনে দেখতে পেয়েছি, কারণ আমরা এটা সুন্দর এবং ভালো নির্বাচন দেখেছি। এর আগের 3টি নির্বাচনের কথা মনে করেন, ইভেন 3টি না 4টি নির্বাচন, 2008-এ যে নির্বাচনটা হয়েছিল ওটাও সুপার ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনের আগেও বোঝা গিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। এরপর নির্বাচনের আগেই 13-র যে ইলেকশনটা হলো সেখানে 151 জনকে সে বিনা বিরোধিতায় বিজয়ী করে নিল। সুতরাং ভোট হওয়ার আগেই তারা সরকার গঠন করে ফেলল। আর 18 সালে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, রাতের ইলেকশন, দিনের ইলেকশন রাতের ইলেকশন নিয়ে গেল, সেই ইলেকশনটা আমরা দেখেছি। সুতরাং ওটাতেও বোঝা গিয়েছে আওয়ামী লীগ জিতে যাবে। আর 24-এ তো আমিন নির্বাচন, সেটা তো আপনারা দেখেছেন। এইবারই আসলেই গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক অবস্থায় যেই ধরনের নির্বাচন হওয়া উচিত সেই ধরনের নির্বাচন হয়েছে। সেই জন্য দুই দলই মনে করতেছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে এখন দেখুন, এই সময় যদি একটা দল এসে বলে যে না আমরা পাবো না, সংখ্যাগরিষ্ঠতা পাবো না, তাহলে তার কর্মীরা কী করবে? বাংলাদেশের যে কালচার, তার কর্মীরা কিন্তু ভোট কেন্দ্র রেখে পালাবে। তখন কী হবে জানেন? পালালে কী হবে? দুই পাশে যদি নৌকা তো নাই, তারা নিষিদ্ধ। ধানের শীষের ব্যালট ধরুন 100-র মধ্যে থাকবে হচ্ছে 98টা, দুই পাশে দুইটা শাপলাগুলি দিয়ে বলবে যে শাপলাগুলি। বা যদি দাঁড়িপাল্লার লোকজন পালিয়ে যায়, তারা হেরে যাচ্ছে, ভয়ে পালিয়ে যাবে, তখন কি হবে? যেটা আসনও যাবে সেটাও তাদের হারিয়ে ফেলবে। নির্বাচন কিন্তু দুই দলের প্রধানরাই বলেছে তাদেরকে ভোট পাহারা দিতে হবে। আজকে যে ভোটটা হয়ে গেল, এইটা এখন রেজাল্ট না পাওয়া পর্যন্ত তাদেরকে খুবই সজাগ থাকতে হবে। সেই পর্যন্ত তাদেরকে মুখে ফাইট করতে হবে যে আমরা জিতবো। এবং এটা হচ্ছে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। হয়তোবা আমার মনে হয় যে তাদের কাছে তো অভ্যন্তরীণ একটা মেসেজ আছে। আপনারা জানেন যে ভোট যখন শেষ হয় তখন প্রতিটা কেন্দ্রে পোলিং এজেন্টের কাছে একটা নির্বাচনী ফলাফল দেয়। দেওয়ার পরে তাদের মধ্যে একজন যিনি সমন্বয় করে তার কাছে উনি পাঠিয়ে দেন। তখন কিন্তু হিসাবটা চলে আসে, তারা জানে যে তাদের কোন কেন্দ্রে কী অবস্থা, কোন আসনে কী অবস্থা, এটা রাজনৈতিক দলগুলো জানে, কিন্তু সেটা তারা প্রকাশ করে না। এরপরে যখন প্রকাশ করে, যখন নির্বাচন কমিশন যে ফলাফলটা দেয় সেটা প্রকাশ করে, ফলে দুই দল যে তারা বলতেছে জয়ের ব্যাপারে খুব আশাবাদী। আমি এটা গণতন্ত্রের সৌন্দর্য দেখতেছি। বিষয়টা এরকম না যে আমার কোনোভাবেই মনে হচ্ছে না হেরে গেলে কালকে পরের দিন বলবো যে না খেলাটা ভুল ছিল, ওরা বিলো দ্য বেল্ট খেলেছে, এরকম নাই, কারণ মানুষ এটা বিশ্বাস করবে না। জি, ধন্যবাদ। তাহরিমা জান্নাত, সুরভি, নাহিদ ইসলাম বলছেন আগামী কয়েক ঘন্টা সর্বোচ্চ সতর্ক থাকুন, সেটি কি খুব জরুরি এই মুহূর্তে? আপনার কি মনে হয় যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হয়? অবশ্যই, যেহেতু একটা দলের বা একটা মানে উনি হয়তো কিছু দেখেছে বা উনি হয়তো এরকম কিছু আজ করেছে, এই জন্যই হয়তো বা বলেছে একটু আর কয়েক ঘন্টা বলতে আর কয়েক ঘন্টা, আর 1-2 ঘন্টা পরে হয়তো আমরা তার ফলাফল জানতে পারবো যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে। কখন নাগাদ আপনি আশা করছেন যে আমরা ফলাফল পাবো হাতে?
নর্মালি এমনি তো আগের নির্বাচনগুলোতে আমি হয়েছি, পরে ভালো সুষ্ঠু নির্বাচন হয় নাই, তো আমি কোনো সময় দেখি নাই সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে। তো আমি যতটুকু আন্দাজ করতেছি বা আশেপাশের পরিবেশ যতটুকু আজ দিচ্ছে, আর হয়তো বা 9টা 10টা 8টা 9টার দিকে হয়তো বা আমরা একটা ফলাফল রেজাল্ট জানতে পারবো যে এই যে ভাইয়া যেটা বললো একটু আগে, যে যখন কোনো নির্বাচন বা নির্বাচনের মানে একটা বোঝা যাচ্ছে না যে আসলে কোন দল ক্ষমতায় আসবে। মানে আগে নির্বাচনগুলোতে কিন্তু আমরা বুঝতে পারতাম যে নৌকা চলে আসছে, রাতের ভোট যাকে বলে। ভুলও হয়েছে, সেই ইতিহাসও আছে। এখন আছে আমরা যেই 17 বছর পর যে সুষ্ঠু নির্বাচনে, আমি আপনাকে আগেও বলেছি এখনো বলতেছি যে 26 সালে এসে কোনো নির্বাচন হবে বা এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে ফলাফলের উপর। ফলাফলের পরে আমরা জানতে পারবো যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন ইন্টারিম সরকার আমাদেরকে গিফট করতে পারছে। যেহেতু ওনাদের এই ইন্টারিম সরকারের কাছে আমাদের অনেক অনেক আশা ছিল, অনেক অনেক আশা ভরা চোখ নিয়ে তাদেরকে আমরা বসাইছি, তাদের কাছে অনেক অনেক কিছু চাওয়া ছিল। আজকে তো শেষ দিন কিন্তু সরকারের, আপনাদের অভিমান অভিযোগ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই পরবর্তী সরকারের কাছে আপনাদের আশাগুলো পরবর্তী সরকারের কাছে সর্বপ্রথম যে আশাটা আমাদের, যে সরকারই আসুক, আমরা আসলে আমি কোনো দল করি না বা আমি কোনো রকম কাউকেই সাপোর্ট করতেছি না আপাতত, যেই সরকারই আসুক সেই সরকারের প্রথম কাজ হবে হাদে উত্তার বিচার করা। কারণ ইন্টারিম সরকার যেখানে ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূস সরকারের জীবনে বা ডক্টর ইউনূস স্যারের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা যদি কিছু হয়ে থাকে বা বাঙালির কাছে যদি সবচেয়ে বড় মানে দাবি, ব্যর্থতা, হাদি নিশ্চয়ই আপনাদের জন্য একটি ইমোশনের জায়গা। আমরা সবাই চাই যে কোনো হত্যারই বিচার চাই। সেই সঙ্গে সঙ্গে আপনারা সামনে আগামী সরকারের কাছে ভঙ্গুর অর্থনীতির জন্য চান না, শিক্ষার জন্য চান না, স্বাস্থ্যের জন্য চান না, এসব চান না? অবশ্যই সেটা তো পরের হিসাব, কিন্তু সবার আগে তো আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাই না? আমি আমার দেশে কতটুকু নিরাপদ। আজকে অন্যান্য দেশ থেকে যে আমাকে শুনতে হচ্ছে যে অন্যান্য দেশের মানুষরা বলতেছে তুমি তোমার দেশে কতটুকু নিরাপদ, তাই না? অন্য দেশে একজন নাগরিক হিসাবে ধরেন, আমি বাদ দিলাম, ধরেন আজকে আমি মারা গেলাম, রাস্তাতে হাঁটতেছি, রিস্কাতে উঠে আমাকে ফায়ার করে একদিন চলে গেল, রাতারাতি সে ইন্ডিয়া চলে গেল, রাতারাতি কি বলা হলো আমাদেরকে, আজকে তার 61 দিন আমার ভাই মারা যাওয়ার, অথচ আমি কি চাষি পাচ্ছি যে হচ্ছে এই খুনি ইন্ডিয়া পালাই গেছে, ইন্ডিয়া থেকে ধরে আনেন, খুনি যেখানে থাকুক, জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে নিয়ে এসে আমাদের সামনে দাঁড় করা আবার জাহান্নামে নিয়ে আসবে। আমি ঝুমাপুর ভাষায় বললাম, কেন আমার ভাইকে একজন প্রার্থীকে, আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি, 300 জন সংসদ মানে প্রার্থীর থেকে সেখানে একজন প্রার্থীর নিরাপত্তা যেখানে বাংলাদেশ নিশ্চিত করতে পারে না, সেখানে বাকি 299 জন প্রার্থীকে নিরাপত্তা কিভাবে দিবে বাংলাদেশ? নির্বাচন তো অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আসলে সেই প্রশ্নগুলো পার করে এসেছি আমরা। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের নির্বাচনের প্রার্থী জনাব সার্জিস আলম বলেছেন প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকেই জয়ী হতে দেব না। তিনি সকালে বলেছেন, ভোট দেবার পরে বলেছিলেন আর কি, হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। নির্বাচন আয়োজনে সফলতা ব্যর্থতা হিসাব করতে হলে তো ফলাফলের জন্য এখন আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। কতটা সময় পর্যন্ত অপেক্ষা করলে সেটি গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ। আসলে তো আমাদের কাউন্টিং চলছে এখন, হয়তো আমরা ধরে নিচ্ছি আগামীকালকের কোনো একটা সময় আমরা রেজাল্টটা পাবো, কিন্তু কাউন্টিংয়ের স্পিডটা কেমন থাকবে সেটা একটা ফ্যাক্টর। এখন অনেকগুলো যেহেতু ফ্যাক্টর এখানে সম্পৃক্ত, এবং যেহেতু 2টা ভোট হয়েছে, একটা গণভোট, একটা হচ্ছে ভোট, তো সেক্ষেত্রে কিছু টাইম তো বেশি লাগবে। সেই বিষয়ে আমরা এই সরকারের পক্ষ থেকে বক্তব্য পেয়েছিলাম, সে কারণে খানিক বিলম্ব হতে পারে, দীর্ঘায়িত। কিন্তু আমাদের ইউনিয়ন পর্যায়ের যে নির্বাচন সেখানে অনেক ব্যালট থাকে। একটু বলি, আমি আপনাকে জাস্ট স্মরণ করে দেব। না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এবার কিন্তু আমাদের ইন্টারনাল যে পোস্টাল ভোট এটা কিন্তু করা হয়েছে, এবং যারা এক্সপ্যাট্রিয়েট তারাও কিন্তু ভোট দিয়েছে। তো সব মিলিয়ে এবং টোটাল ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 80 লক্ষের মতো কিন্তু বেশি হয়েছে। এবং অন্যবার যেমন সরকারের দায়বদ্ধতা ছিল না, কারণ পুরা ইলেকশনটাই ছিল একটা অ্যারেঞ্জড গেম, স্টেজড। কিন্তু এবার তো আমি মনে করি রিয়েল একটা ইলেকশন হয়েছে, এবং এভরি ভোট এখন কাউন্টস। তো সেই দিক থেকে মানে আপনার ইংলিশে একটা কথা বলা হয় যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বেরিড। তো সেক্ষেত্রে খুব তাড়াহুড়া করে ভুল করার চেয়ে একটু বিলম্ব হলেও সঠিকভাবে, খুব নির্ভুলভাবে, নিখুঁতভাবে ইলেকশনের রেজাল্টটা টেবুলেট করে ডিক্লেয়ার করাটাই কিন্তু ভালো। তো আমার ধারণা, মানে যেহেতু আমরা বহু ইলেকশন দেখেছি, যে আমার ধারণা আগামীকালকে হয়তো কোনো একটা সময়ে হয়তো আমরা রেজাল্টটি পাবো। কিন্তু এটা 2 ঘন্টা দেরি হলো বা 2 ঘন্টা আগে হলো, এটা কিন্তু খুব বেশি ম্যাটার কিন্তু করে না। বরং আমরা দেখতে চাই ইলেকশনের রেজাল্টটি সুন্দরভাবে ঘোষিত হয়েছে, এবং রাশেদ ছোট ভাই যে কথাগুলো বলছে যে এটাই গণতন্ত্রের বিউটি, যে কর্মীদেরকে ধরে রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে, অনেক কথা বলবে, কিন্তু
ম্যাটেরিয়াল কোনো ডিবেট কিন্তু আমরা এখনো কিন্তু দেখি নাই, এবং মোটামুটি চাপে রাখার জন্য হয়তো কিছু কথা বলেছে। এটা হয়তো আমিও যদি ওই স্টেজে থাকতাম হয়তো আমি ওই কথাটাই বলতাম। সেক্ষেত্রে আমার মনে হয় যে নিরপেক্ষভাবে যদি আমরা দেখি বা বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো মোটামুটি সবাই কিন্তু খুব প্যাসিভলি কিন্তু তারা নির্বাচনটা সঠিক হয়েছে তার একটা এন্ডোর্সমেন্ট কিন্তু তারা কোনো না কোনোভাবে দিয়েছে। এবং এটা একই সাথে রিইনফোর্সড হয়েছে যখন বিদেশি পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিক তারা কিন্তু পুরা একেবারে মানে ক্লোজ আই কিন্তু তারা রেখেছিল, এবং তাদেরও বক্তব্যগুলো কিন্তু ইন সিঙ্ক উইথ দেয়ার ওপিনিয়ন্স, এটার সাথে সঙ্গতিপূর্ণ। সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে আগামীকালকে হয়তো একটা রেজাল্ট পেয়ে যাবো কোনো একটা সময়, এবং আমি মনে করি যে সুন্দরভাবে এটার এন্ডিংটা অন্তত হবে, এটাই আমার বিশ্বাস। জি, সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন ছোট করে করি যে ক্ষমতা হস্তান্তর আমরা কবে নাগাদ দেখতে পাবো? সেক্ষেত্রে কি কোনো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা? আমার মনে হয় এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চিন্তা আছে বলে আমার মনে হয় না। তবে অ্যাকচুয়ালি ওনারা কি করবেন এটা ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমরা প্রত্যাশা করব দ্য সুনার দ্য বেটার। সেক্ষেত্রে হয়তো 2-4 দিনের ভিতরেই এই কাজটি হয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু ওনারা ভালো বলতে পারবেন অ্যাকচুয়ালি ওনারা কবে দিচ্ছেন, কারণ এটা কিন্তু ওনাদের উপর নির্ভর করছে। তবে এটা ঠিক, একটা নিরপেক্ষভাবে ইলেকশন অনুষ্ঠিত হওয়ার পর তাদের নৈতিক অবস্থানটা কিন্তু হলো যে ক্ষমতাটা যত দ্রুত পারে তত তারা হ্যান্ড ওভার করতে পারলে তারা এই দায়িত্ব থেকে তারা অব্যাহতি পাবে, এটাই আমার বিশ্বাস। এবং আমি মনে করি জনগণের যে সেন্টিমেন্ট সেটা তারা ধারণ করবে এবং যত দ্রুত সম্ভব তারা সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই আমরা প্রত্যাশা। জি, ধন্যবাদ জনাব রাশেদুজ্জামান। ফলাফলের গণনা চলছে, গণমাধ্যমের খবরে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর এগিয়ে আসার তথ্য আমরা পাচ্ছি, কোথাও বিএনপির, কোথাও পাচ্ছি জনাব মামুনুল হকের এগিয়ে আসার একটা খবর পাচ্ছি, ঢাকা 13 আসনে তারেক রহমানের এগিয়ে থাকার খবর পাচ্ছি। জি, এইগুলো আমরা পাচ্ছি, তো সেটিতে আসলে অপেক্ষা করতে হবে। চূড়ান্ত ফলাফল গণনা না হলে আমরা পাবো না। আপনার কাছে গ্রহণযোগ্য সময় কখন? আমরা তো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলছিলেন আগামীকালের মধ্যে পেলে সেটি গ্রহণযোগ্য, আপনার কি মনে হয়? ইলেকশনের ফলাফলে একটা ল্যান্ডস্কেপ পেয়ে যাবেন হচ্ছে আজ মধ্যরাতের পর থেকে। এবং আমার তো মাঝে মাঝে ভয় হয়, ইলেকশনের যে প্যাটার্ন দেখলাম, ভোটারদের যেরকম মিষ্টি হাসি দেখলাম, রহস্যময় হাসি দেখেছি আজকে, মানে আমরা হয়তো বা শকড হইতে পারি কিছু কিছু আসলে। কারণ এইবার তরুণদের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু একটু অন্য মাত্রায় গিয়েছে, এবং সেই জন্য আমরা ধরে নিতে পারি যে আজকে মধ্যরাতের পর থেকে আমরা কিছু কিছু ফলাফল পাবো আনঅফিসিয়ালি, বাট ভোট থেকে ফলাফল পাওয়া শুরু করব। যদিও সরকার চাবে, বিশেষ করে ইলেকশন কমিশন আগে যাই করুক, তারা যেমন ঋণ খেলাপিদের আটকাতে পারেনি, দ্বৈত নাগরিকদের আটকাতে পারেনি, তাদের অনেক বড় বড় ব্যর্থতা আছে যেগুলো ইচ্ছা করলেই পারত, কিন্তু এইবার এসে ভোট গণনার ক্ষেত্রে তারা এই রিস্কটা নিবে না। শুধু তারা একদম চুলচেরা বিশ্লেষণ করে একদম নিশ্চিত হয়ে দিবে। সেই ক্ষেত্রে এটাও হবে না যে জগন্নাথ ইউনিভার্সিটিতে ফলাফল যেরকম 3 দিন পরে দিল, সেরকম হবে না। আমার মনে হয় আগামীকাল থেকেই ফলাফলটা এসে যাবে, আগামীকাল ভোট থেকে আমরা পেয়ে যাব, এবং কোন দিকে কোন জোট এগিয়ে যাচ্ছে, কোন দল এগিয়ে যাচ্ছে, সেটা কালকে ভোট থেকেই বা আজকে মধ্যরাতের পর থেকে আমরা বুঝতে পারবো, একটা ধারণা এসে যাবে। আর আনুষ্ঠানিক ফলাফল আগামীকাল দুপুরের মধ্যে পেয়ে যেতে পারি। আর কিছু কেন্দ্র তো বাদ থাকবে, সেটার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। এই আর যদি যেটি প্রশ্ন করেছিলাম পূর্ববর্তী বক্তাকে যে ক্ষমতা হস্তান্তর আমরা আসলে কবে দেখতে পাবো, আপনার কি মনে হয়? ক্ষমতা হস্তান্তর যদি বলি, অনানুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ক্ষমতা শুধু হচ্ছে প্রধানমন্ত্রী না, তো অন্য মন্ত্রী পরিষদ না, আরও কিছু ক্ষমতা আছে, সামাজিক ক্ষমতা আছে। এগুলো হচ্ছে যে দল জিতবে ক্ষমতা, ওই বিষয়গুলো হস্তান্তর সাথে সাথে হয়ে যাবে। অনেকে পদত্যাগ করে ফেলবেন, যেমন সরকার কিছু মানুষকে নিয়োগ দেয়, যেমন কিছু সেক্টরে সরকারি প্রতিষ্ঠানে যেসব নিয়োগগুলো দেয় চুক্তিভিত্তিক, তারা পদত্যাগ করে ফেলবে। আর সরকার এই সপ্তাহ তো শেষ হলো, আগামী সপ্তাহে ধরে ফেলতে পারেন আগামী বৃহস্পতিবার বা শুক্রবার মধ্যে তারা শপথ গ্রহণ হয়ে যাবে, আমরা নতুন সরকার পেয়ে যাব, আমার বিশ্বাস। জি, জাতি আসলে আজকে সারা রাত নির্ঘুম কাটাবে, আমারও মনে হয় ফলাফলের আজকে উৎসবটি আসলে লম্বা হবে, রাতব্যাপী আশা করছি। ধন্যবাদ আপনাকে। তারিমা জান্নাত সুরভি, আপনার কাছে কি মনে হয় আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি হবে বাংলাদেশের? আগামী সরকারের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে? নিরাপত্তা নিশ্চিত করা। আমার মনে হয় কি যে আমি আমার দেশে নিরাপদে নাই,
আমি আমার দেশে। তো আমি সবার মানে শেষ থেকে আমি এই যে আপনি যে বললেন শিক্ষাগত থেকে স্বাস্থ্যগত থেকে আপনি কোনো কিছু চান না, আপনি শুধু বিচার নিশ্চিত বা নিরাপত্তার দিকটি, হ্যাঁ সবার আগে তো আমি বেঁচে থাকতে হবে। আমি বেঁচে থাকলে আমি পড়তে পারবো, আমি বেঁচে থাকলে আমি খাইতে পারবো, আমি বেঁচে থাকলে আমি চিকিৎসা করতে পারবো। আপনার বক্তব্য সুস্পষ্ট, আপনি নিরাপত্তার প্রশ্নে আছেন, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, তখন কথা প্রসঙ্গে অর্থনীতির কথা এসেছিল, আপনার কথাতেই এসেছিল। অর্থনীতি তো আসলে বিগত 1.5 বছরে বেশ ভঙ্গুর পরিস্থিতিতে চলে গিয়েছে। এটি কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, নাকি তাহরিমা জান্নাত সুরভি বলছিলেন নিরাপত্তার কথা, সেটি শিক্ষাক্ষেত্রে আমরা তেমন কোনো কাজ দেখিনি, কোনটি আসলে হবে প্রথম কাজ? একটা দেশ মানে প্রত্যেকটা সেক্টর, তবে অর্থনীতির সাথে যেমন আইন শৃঙ্খলা যেমন সম্পৃক্ত, একই সাথে আইন শৃঙ্খলার সাথেও কিন্তু অর্থনীতি সম্পৃক্ত। তো নেক্সট সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, সেটাকে কীভাবে ব্যালেন্স করবে। কারণ আমাদের কাছে এখন যে পরাশক্তিগুলো আছে, আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতিতে বা অর্থনীতিতে যেভাবে প্রভাব বিস্তার করে এসেছে বিগত বছরগুলোতে, সেগুলো এবং কখনো কখনো যে চুক্তিগুলো আমরা করেছি সেটা আমাদের মর্যাদার ভিত্তিতে হয়নি, ইউনিলেটারাল, এটার বাইলেটারাল কিন্তু আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে ইম্পোজ করবে, একই সাথে চায়নার সাথে আমাদের সম্পর্কটা কি হবে, আমেরিকা কিভাবে দেখবে, এটা এর মধ্যে একটা ব্যালেন্স করাটা হবে সরকারের একটা বড় দিক। দ্বিতীয়ত যেটা আমরা মনে করি, বাংলাদেশের এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট খুব খারাপ অবস্থানে ছিল, হয়তো কিছুদিন হয়তো একটু বেড়েছে, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ক্যাপিটাল মার্কেটটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, যেটাকে বলা হয় একটা অর্থনীতির নার্ভ সেন্টার। একই সাথে যদি আপনি ব্যাংক বিমাগুলোর কথা যদি বলেন, এগুলোকে সিস্টেমেটিক্যালি এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, এবং হাজার হাজার কোটি কোটি টাকা যেভাবে লুণ্ঠন করা হয়েছে, এবং লুণ্ঠন করে যদি টাকাটা দেশের ভিতর থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু টাকাগুলো পাচার করা হয়েছে। কাজে অর্থনীতি একটি চ্যালেঞ্জ, এটাও কিন্তু একটা দিক। একই সাথে যে মাইন্ডসেট আমাদের, যে আমি ক্ষমতায় থাকবো, অ্যাবসলিউট পাওয়ার আমার, আমি অপোজিশনের যে তাদের যে দাবি, তাদের জিনিসগুলোকে অ্যাকোমোডেট করাও যে আমার একটা দায়িত্ব, যে একটু বিং রেজিলিয়েন্ট, সহনশীল হওয়া, এই মেন্টালিটি কিন্তু আমাদের নাই। এবং আপনারা দেখেছেন গত 1.5 বছরে, অর্থাৎ জুলাই আন্দোলনের পর বা অভ্যুত্থানের পর, যে সমস্ত দেশের ভিতর, আমাদেরকে একটু ছোট করে বলতে হবে মিজানুর রহমান, আপনার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে সকল কিছুর আগে এটি কিন্তু জরুরি, না হলে আমরা স্থিতিশীলতা, সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি কোনোটিই দেখতে পাবো না। এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সকলে মিলে আসলে অপেক্ষায় থাকি কি ফলাফল আসতে যাচ্ছে। আশা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের সমাপ্তি আমরা দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।